তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো গাইস, তোমরা সকলে কেমন আছো? অনেক দিন পর আবার দেখা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই ভিডিওতে ডাব্লিউডাব্লিউ রিলেটেড নিউজ তো দেবো, কিন্তু তার আগে আমি নিজের সম্বন্ধে কিছু নিউজ দিয়ে দিই। কারণটা তোমরা জানো যে প্রায় 10 দিনেরও বেশি সময় হয়ে গেল আমার চ্যানেলে কোনো রকম ভিডিও আসছে না। তো ব্যাপারটা হচ্ছে যে সাধারণত কী হয় যে যতই সমস্যা হোক না কেন, যাই হোক যাক না কেন, আমি দিনে কম করে একটা হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করি। কিন্তু কখনো কখনো তার ব্যতিক্রমও হয়, একদিন বাদ যায় কিংবা দুদিন বাদ যায়, খুবই কম। তো একদিন দুদিন বাদ যাওয়াটা এটা নর্মাল, খুব একটা বড় সমস্যার বিষয় না। কিন্তু যখনই তোমরা দেখবে যে দুদিনের বেশি, 3 দিন 4 দিন কিংবা এখন যেমনটা হলো 10 দিন 12 দিন যখন গ্যাপ যাবে, তখন তোমরা বুঝে নেবে যে আমি নিশ্চয়ই কোনো সিরিয়াস প্রবলেমে রয়েছি বা কোনো বড় কিছুতে ফেঁসে গেছি। তো এখন এরকমই হয়েছে, তবে বলবো যে আগের থেকে পরিস্থিতি এখন অনেক ভালো আছে, তাই ভিডিও বানানোর সুযোগ পেয়েছি। আর সিচুয়েশান নর্মাল হতে আরও কিছু সময় লাগবে, তো কিছু করার নেই, লাইফ আছে যখন প্রবলেম তো আসবেই। আর লাইফের নামই প্রবলেম, আর প্রবলেমের নামই হচ্ছে লাইফ। তো চলো, কী আর করা যাবে, এবার চেষ্টা করবো যে রেগুলার ভিডিও দেওয়ার। আর আজকের আমার গলাটা একটু খারাপ, তো যদি গলাটা একটু অন্যরকম লাগে বা একটু আস্তে লাগে তো একটু অ্যাডজাস্ট করে নিও। আর আজকের ভিডিওতে ডাব্লিউডাব্লিউ সম্বন্ধে বেশ কিছু আপডেট দেবো, আর ফিউচারের স্টোরি লাইন কোন দিকে যেতে পারে সেই বিষয়েও কথা বলবো। কারণ দেখলাম যে ক্লাশ অ্যাট দ্য কার্সেলে অনেক বড় বড় জিনিস ঘটে গেছে, আর এই 10-12 দিনে আমি অনেক জিনিসই মিস করে গেছি। তো আজকের ভিডিওতে মানে বেশি লম্বা তো করবো না, তবে চেষ্টা করবো যে মেন পয়েন্টগুলো কভার করে দেওয়ার। তো চলো দেখা যাক আজকের প্রথম যে বিষয়টা আছে সেটা কী আছে। তো সবার প্রথমে কথা বলা যাক এজে স্টাইলসের ফিউচার নিয়ে। তো দেখলাম যে ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেলে এজে স্টাইলস আই কুইট বলে দিয়েছে, যেমনটা আমরা আশা করেছিলাম, মানে প্রেডিক্ট করেছিলাম যে এজে স্টাইলসই এখানে হারবে। তো এজে স্টাইলস যেহেতু আই কুইট বলে দিয়েছে, তাহলে তো আর মানে তো হচ্ছে তাকে ডাব্লিউডাব্লিউ কোম্পানি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু বাস্তবে এমনটা হয় না, আমরা জানি। নিয়ম তো বলে যে যে আই কুইট বলবে তাকে চলে যেতে হবে, কিন্তু আমরা জানি যে এরকম হলে আই কুইট ম্যাচেসই হতো না। তো যাকে এবারে কী হচ্ছে যে এজে স্টাইলসকে আমরা বেশ লম্বা সময় দেখতে পাবো না, বেশ বলতে গেলে কিছু টাইমের গ্যাপের পর আমরা তার আবার রিটার্ন দেখতে পাবো। তো এজে স্টাইলস এখন আছেটা কোথায়? তো এজে স্টাইলস এখন জাপানে ফিরে গেছে। আর 2016 সালের পর থেকে এই প্রথমবার জাপানের কোনো রেসলিং প্রমোশনে আমরা এজে স্টাইলসের ম্যাচ দেখতে পাবো। আর তোমরা দেখতেই পাচ্ছ যে ম্যাচটা কার এগেনস্টে রয়েছে। তো এজে স্টাইলসের ম্যাচ হতে চলেছে নাওমিচি মারুফুজির এগেনস্টে। আর অনেক দিন পর এজে স্টাইলস আবার জাপানের কোনো রেসলিং প্রমোশনে ম্যাচ রাসেল করবে। আর আমরা এমনটা নিউজ পাচ্ছি যে এখানে লুক গ্যালোজ আর কার্ল অ্যান্ডারসনও এজে স্টাইলসের সাথে গেছে, কারণ আমরা জানি যে এরা তিনজন খুবই ভালো বন্ধু। আর এই লুক গ্যালোজ আর কার্ল অ্যান্ডারসনও এরাও এজে স্টাইলসের মতো জাপান থেকেই বিলং করে, আর এরা সবসময় এক জায়গাতেই থাকে। তো এজে স্টাইলসকে সাপোর্ট করার জন্য এই দুজনও সেখানে থাকবে। তো দেখা যাক এজে স্টাইলস কতদিন পর রিটার্ন করে। আমার কেমন জানি না, মনে হচ্ছে যে এজে স্টাইলস হয়তো নিয়ম ভঙ্গ করে আর 1 মাসের মধ্যেই হয়তো রিটার্ন করতে পারে। কারণটা হচ্ছে যে এজে স্টাইলসের হয়তো সামার স্ল্যামেতে নিক অলডিসের এগেনস্টে আমরা ম্যাচ দেখতে পেতে পারি। কারণটা হচ্ছে যে দেখলাম যে নিক অলডিস আর এজে স্টাইলসের মধ্যে একটা ঝামেলা মতো আমরা দেখতে পাচ্ছিলাম। আর তারপরে হচ্ছে যে এজে স্টাইলস এখন করে খুবই নিয়ম ভঙ্গ করছে। আর আই কুইটের নিয়ম হচ্ছে যে তোমাকে ডাব্লিউডাব্লিউ কোম্পানি ছেড়ে চলে যেতে হবে। এবার এজে স্টাইলস কী করবে, 1 মাস পরে রিটার্ন করবে। এবার নিক অলডিস বলবে যে না, তুমি তো নিয়ম ভঙ্গ করেছো, তোমার তো কোম্পানি থেকে চলে যাওয়ার কথা, তো তুমি এখানে থাকতে পারবে না। আর এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা বাঁধবে, আর শেষ পর্যন্ত আমরা নিক অলডিসের ডেবিউ ম্যাচ দেখতে পাবো, যেটা হবে এজে স্টাইলসের সাথে। যেমনটা আমার আমার তো মনে হচ্ছে যে এইরকম হওয়ার চান্স আছে। আর এই সামার স্ল্যামেতেই আমরা নিক অলডিসের ডেবিউ দেখতে পেতে চলেছি। তো দেখা যাক। আর এইখানে হয়তো এমনটা হবে যে যদি এজে স্টাইলস হেরে যায় তাহলে তাকে ডাব্লিউডাব্লিউ কোম্পানি ছেড়ে চলে যেতে হবে, আর যদি জিতে যায় তাহলে নিক অলডিস তাকে স্ম্যাকডাউনের কন্ট্রাক্ট আবার অফার করবে। তো এইরকম একটা স্টোরি লাইনের অ্যাঙ্গেল হতে পারে, তবে এটা শুধুমাত্র অনুমান। এখন এটা হবেই কি না আমি পুরোপুরি বলতে পারছি না, তবে স্টোরি লাইন দেখে মনে হচ্ছে যে নিক অলডিস ভার্সেস এজে স্টাইলসের ম্যাচ আমরা সামার স্ল্যামে দেখতে পাবো। আর এজে স্টাইলস খুব তাড়াতাড়ি রিটার্ন করবে, লম্বা ব্রেক তার হবে না। তো এবার কথা বলা যাক কোডির ফিউচার নিয়ে। তো কোডির ফিউচারে কী হবে? তো যেমনটা আমরা দেখলাম যে ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেলে ম্যাচ শেষ হওয়ার পর কোডি রোডসের ওপর পুরো ব্লাড লাইন অ্যাটাক করেছিল, আর তাকে র্যান্ডি অর্টন আর কেভিন ওভেন্স এসে সেভ করেছিল। তো এখন দুটো সিনারিও হতে পারে। আমরা মানি ইন দ্য ব্যাঙ্কে সোলো সিকোয়া ভার্সেস কোডি রোডসের ম্যাচ দেখতে পাবো আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য, যেখানে
সোলো সিকোবার সাথে অফকোর্স টামাটোঙ্গা টোঙ্গা লোয়া এরা থাকবে। আর এদেরকে কাউন্টার করার জন্য র্যান্ডি অর্টন আর কেভিন ওভেন্স কোডি রোডসের কর্নারে থাকবে। তো এইটা একটা ম্যাচ হতে পারে। অথবা আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পারি, ব্লাড লাইন ভার্সেস কোডি রোডস, র্যান্ডি অর্টন আর কেভিন ওভেন্স। তো এই দুটো ম্যাচ আপাতত এখন প্রেডিক্ট করছি আমি। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা দেখতে পাবো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই ম্যাচটা নিয়ে তেমন কিছু হাইপ দরকার নেই, কারণ আসল জিনিস আমরা দেখতে পাবো মানি ইন দ্য ব্যাংকের পরে। কারণ আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কোডি রোডস র্যান্ডি অর্টন থেকে আর কেউ খেতে চলেছে, কারণ আমরা প্রায় টিজ দেখতে পাচ্ছি যে র্যান্ডি অর্টন কোডি রোডসের চ্যাম্পিয়নশিপ কীভাবে দেখছে। আমরা স্ম্যাকডাউনেও দেখলাম, নজরটা তো একদমই ঠিক ছিল না। আর এখন আমরা ক্ল্যাশ অ্যাট দ্য কাসেলে এক ঝলক সেই র্যান্ডি অর্টনের দেখতে পেলাম, আমাদের লেজেন্ড কিলার ওয়াইপার র্যান্ডি অর্টনের সেই ঝলক দেখতে পেলাম। দেখতেই পাচ্ছ ফটোতে, চ্যাম্পিয়নশিপের দিকে কিন্তু তার নজর রয়েছে। আর দেখতে গেলে র্যান্ডি অর্টন যখন থেকে রিটার্ন করেছে ফেস হিসাবেই কাজ করেছে, কিন্তু তার সাথে ভালো কিছু তো হচ্ছে না, ম্যাচ হারছে। আর তার মানে সাফাইতে ডাব্লিউডাব্লিউ কী দিচ্ছে যে র্যান্ডি অর্টন ইনজয়ার্ড, সে ভালোভাবে লড়তে পারছে না, তাই সে ম্যাচ হেরে যাচ্ছে। একটা দুটো ম্যাচ লড়ে তারপরে হাতে পায়ে পট্টি লাগিয়ে চলে আসে, আর আমাদেরকে দেখানো হয় যে র্যান্ডি অর্টন ইনজয়ার্ড, কিন্তু আসলে র্যান্ডি অর্টন ইনজয়ার্ড নয়, সে পুরোপুরি ঠিক আছে, শুধুমাত্র ম্যাচ হারানোর জন্য একটা বাহানা চাই, তাই তাকে ইনজয়ার্ড দেখানো হয়েছে। তো এইরকম করে তো বেশি দিন চলতে পারে না, আমরা সেই আবার পুরনো র্যান্ডি অর্টনকে দেখতে চাই যে হিল র্যান্ডি অর্টন ছিল। তো আমার মনে হচ্ছে যে র্যান্ডি অর্টনের ফেসের থেকে ভালো তো র্যান্ডি অর্টন হিলই হয়ে যাক, কারণ হিল হিসাবে র্যান্ডি অর্টন বেশি কার্যকর হয়। তো আমার মনে হচ্ছে যে মানি ইন দ্য ব্যাংক প্রিমিয়াম লাইভ ইভেন্টেই আমরা হয়তো কোডির ওপরে র্যান্ডি অর্টন টার্ন করবে। তার কারণটা হচ্ছে যে ঠিক মানি ইন দ্য ব্যাংক হওয়ার 27 দিন পরই হচ্ছে সামার স্ল্যাম। তো স্টোরি লাইন বিল্ড আপ, রাইভালরি বিল্ড আপের জন্য বেশি টাইম পাবে না, তাই হয় মানি ইন দ্য ব্যাংকেই কিংবা তার পরের শোতেই র বা স্ম্যাকডাউনে র্যান্ডি অর্টন কোডি রোডসকে আর কেউ মারতে চলেছে, আর এদের রাইভালরিও শুরু হতে চলেছে, যেটা আমার তো মনে হচ্ছে যে 90% কনফার্ম ধরেই নাও। তো দেখা যাক এখন আমরা এইটা দেখতে পাই কিনা, তবে আমার মনে হচ্ছে এটা আমরা দেখতে পাবো। আর শেষমেশ আমরা ফাইনালি আঙ্কেল হাউডির টিমের ডেবিউ দেখতে পেলাম। 3 মাস ধরে ঘষে রোগড়ে টেনে হিঁচড়ে এতখানা টিজ দেওয়ার পরে শেষমেশ আমরা তাদেরকে দেখতে পেয়ে গেলাম। আর আঙ্কেল হাউডি তার টিজেতে প্রায় বলতে গেলে 15 দিন আগেই রিভিল করে দিয়েছিল যে 17 তারিখের যে মানডে নাইট ড্র হবে সেখানে তাদের রিটার্ন হতে পারে। তো এইটা আমি আমার চ্যানেলেও বলে দিয়েছিলাম, তো দেখলাম যে সেখানে রিটার্ন হয়েছে, যাকে খুব ভালো কথা, আর বেশি এটাকে স্ট্রেচ করেনি। তো আমরা দেখতে পেলাম যেখানে আঙ্কেল হাউডি মানে বো ড্যালেস, তারপরে এখানে এরিক রোবান, ডেক্সটার লুমিস, নিকি ক্রস, জো গ্রেসি সবাই রয়েছে। তো এবারে এদের টিমটার নাম কি হবে? এদের টিমটার নাম ভেবেছিলাম যে হোয়াইট 6 হবে, কিন্তু এখানে এদের টিমের নাম হচ্ছে হোয়াইট 6। তো এই 6 আর 6 উচ্চারণটাকে কিন্তু পার্থক্যটা হচ্ছে যে হোয়াইট 6 মানে SIX 6 মানে 6, আর এদের যে নামটা দিয়েছে সেটা হচ্ছে হোয়াইট SICKS 6, আর 6-এর বাংলা মানে হচ্ছে অসুস্থ। আর এখানে যেহেতু অনেকজন আছে তাই 6 করে দিয়েছে, মানে সবাই অসুস্থ। মানে আঙ্কেল হাউডি এটাই বলতে চাইছে যে আমরা সব কটা হচ্ছে পাগল, সব কটা অসুস্থ একদম। আর দেখে তো তাই মনে হচ্ছে যে সব কটাই অসুস্থ, তোমরা দেখলেই বুঝতে পারবে। মাস্ক পরে আসছে, উল্টোপাল্টা অঙ্গভঙ্গি করছে, সবাই দেখাচ্ছে যে আমরা বড় বড় সব ভূত। তো হ্যাঁ, সবাই অসুস্থ। তো দেখা যাক এরা স্টোরি লাইনকে কতটা ভালো করতে পারে। তো ফাইনালি ডেবিউ হয়ে গেছে। আর আমরা কি দেখলাম যে প্রথমে নিকি ক্রস এলো হামাগুড়ি দিয়ে, মানে সিস্টার অ্যাবিগেল, তারপরে ক্যামেরা ব্যাকস্টেজে গেল, দেখলাম যে এইদিকে লোক পড়ে আছে, মনে হয় মরে গেছে না কি আছে কে জানে, রক্ত পড়ে আছে, 3-4টে লোক অজ্ঞান হয়ে পড়ে আছে, তাদের উপর দিয়ে ধোঁয়া, তারপরে গোল্ডা পজিশন যেখান থেকে সমস্ত কিছু কন্ট্রোল হয়, ট্রিপল এইচ বসে থাকে, সেখানে সব কিছু ধ্বংস করে দিয়েছে ভেঙে ভুঙে। তারপরে আমরা এরিক রোবান, ডেক্সটার লুমিস, জো গ্রেসি সবাইকেই দেখতে পেলাম। আর তারপরে আমরা দেখতে পেলাম যে চ্যাট গেবাল মাথা ফেটে একদিক দিয়ে রক্ত বেরোচ্ছে আর হেলান দিয়ে পড়ে আছে। আর তারপরে আমরা আঙ্কেল হাউডিকে দেখতে পেলাম, আর সবাই মিলে তারপরে এরিনাতে প্রবেশ করলো আর একদম আইকনিক পোজ দিয়ে দিল, আমরা হোয়াইট 6 সবাই অসুস্থ, সবারই মাথা খারাপ, সবাই পাগল। তো এইটা দেখতে পেলাম। দেখা যাক এবারে এদেরকে দিয়ে ভালো কিছু হয় কি না, নাকি আবার এদেরকে জোকার বানিয়ে দেয় ডাব্লিউডাব্লিউ। কারণ এরকম অনেক জায়গাতেই আমরা দেখেছি যে ভালো ভালো জিনিস যার অনেক বেশি হাইপ ছিল তাদেরকে শেষ পর্যন্ত ডাব্লিউডাব্লিউ জোকার বানিয়ে ছেড়েছে। তো আশা করব এদের সাথে এমনটা যেন না হয়। আর ভাই চ্যাট গেবালের কী বলবো, চ্যাট গেবালকে তো যখন থেকে মানে আঙ্কেল হাউডির টিম অ্যাটাক করেছে তখন থেকে তো আলাদাই গল্প চলছে চ্যাট গেবালের সাথে।
উইকিপিডিয়াতে দেখছি যে চ্যাট গেবাল নাকি মারা গেছে। উইকিপিডিয়াতে বলছে যে চ্যাট গেবাল মারা গেছে আর তাকে নাকি আঙ্কেল হাউডি গুলি মেরে ফেলেছে। মানে উইকিপিডিয়া এডিট করা যায়, এর মানে এই নয় যে যা খুশি তাই করবে। একটা ফ্যান জাস্ট মজা করে এটা উইকিপিডিয়াতে এডিট করে দিয়েছে যে চ্যাট গেবালকে আঙ্কেল হাউডি গুলি মেরে শেষ করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সেই উইকিপিডিয়ার স্ক্রিনশট। তো এইরকম মজাদার একটা জিনিস আর হাস্যকর জিনিস আমরা দেখতে পেলাম। চ্যাট গেবাল মরে গেছে, কিন্তু পরের সপ্তাহে চ্যাট গেবাল মানি ইন দ্য ব্যাংকের জন্য কোয়ালিফাইং ম্যাচ রাসেল করতে আসবে, আর সেটা সে লড়বে ব্রন স্ট্রোমান আর ব্রনসন রিডের এগেনস্টে একটা ট্রিপল থ্রেট ম্যাচে। সেখানে যে জিতবে সে মানি ইন দ্য ব্যাংকের জন্য কোয়ালিফাই করে যাবে। আর যেমনটা আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে সেথ রলিন্সের ঠিক হতে হয়তো 2 থেকে আড়াই মাস টাইম লাগবে, তো দেখলাম একদম আড়াই মাস টাইমই লেগেছে। তো সেথ রলিন্সের রিটার্ন হয়ে গেছে, আর আমরা দেখতে পেলাম যে সেথ রলিন্সের সাথে ডেভান প্রিস্টের মানি ইন দ্য ব্যাংকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে। এই ম্যাচটাতে সেথ তো জিততে পারবে না, কারণ এই ম্যাচটা শুধুমাত্র ডেভান প্রিস্টকে ওভার করার জন্য হয়েছে। ড্রু ম্যাকিন্টায়ারকে ডেভান প্রিস্ট হারিয়েছে, এবার তার একটা বড় অ্যাচিভমেন্ট হতে চলেছে যে সে সেথ রলিন্সকে মানি ইন দ্য ব্যাংকে হারাবে। তো ডেভান প্রিস্টকে ডাব্লিউডব্লিউ ভালো পুশ করছে, আর বলবো যে প্রথমে ডেভান প্রিস্টকে অতটা ভালো লাগছিল না, তবে এখন কিন্তু ডেভান প্রিস্টকে আমার বেশ পছন্দ হচ্ছে। কারণ ডেভান প্রিস্টের মধ্যে কী নেই, লম্বা চওড়া বডি আছে, ভালো রেসলিং স্কিল আছে, ভালো কথা বলতে পারে, আর সাউথ অফ হেভেনের মতো একটা ভালো ফিনিশারও রয়েছে। এতদিন খালি ডাব্লিউডব্লিউ তাকে সেই মতো ভালোভাবে বুক করতো না, তাই আমাদের কাছে ডেভান প্রিস্টের অতটা ভ্যালু ছিল না। কিন্তু এখন কিন্তু বলবো যে সত্যি কিন্তু ডেভান প্রিস্টকে ভালো লাগছে, আর আমি ভবিষ্যতে ডেভান প্রিস্টকে একটা বড় লেভেলে দেখতে চাই। হয়তো কোনো দিন গিয়ে দেখতে পেলাম যে ডেভান প্রিস্ট, ড্রু ম্যাকিন্টায়ার, তারপরে সেথ রলিন্সের মতোই বড় লেভেলের স্টার হয়ে গেল। তো দেখা যাক, ডেভান প্রিস্টের টাইটেল রেনটা আমি কিন্তু এনজয় করছি। তবে একটা অনেক বড় জিনিস নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে যে আমরা কেউই ভাবিনি যে ড্রু ম্যাকিন্টায়ার ক্ল্যাশ অ্যাট দ্য কাসেলে নিজের হোম টাউনে আবার হেরে যাবে। তো আমরা যেমনটা জানতাম যে এখানে সিএম পাঙ্ক ইন্টারফেয়ার করতে পারে, কিন্তু তার সত্ত্বেও আমি ভেবেছিলাম যে এখানে ড্রু ম্যাকিন্টায়ারই জিতবে। হয়তো এমনটা হতে পারে যে ড্রু ম্যাকিন্টায়ার চ্যাম্পিয়নশিপ জিতে গেল, তারপর সিএম পাঙ্ক এসে তার সামনে ফেস অফ করলো, তো এইটা একটা হতে পারে। কিন্তু এইটা ভাবিনি যে সিএম পাঙ্কের জন্য ড্রু ম্যাকিন্টায়ার পুরো চ্যাম্পিয়নশিপ ম্যাচই হেরে যাবে, তাও আবার এত লম্বা চড়া বিল্ড আপ করার পরে, আর একটানা এত কটা অপরচুনিটি পাওয়ার পর ড্রু ম্যাকিন্টায়ার হেরে যাবে, এটা তো মানাই যায় না। আর এটা দেখতে গেলে এটা ড্রু ম্যাকিন্টায়ারের 2021 সাল থেকে একটানা 8 নম্বর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের অপরচুনিটি, মানে 2021 সাল থেকে এখনও পর্যন্ত 8 বার তাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য সুযোগ দেওয়া হয়েছে, আর প্রত্যেকবার তাকে ডাব্লিউডব্লিউ হারিয়েছে। আর এটা তো গেল শুধুমাত্র ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এর সাথে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপও রয়েছে। সেই সব মিলিয়ে তো বলতে গেলে প্রায় 14 থেকে 15খানা চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি ড্রু ম্যাকিন্টায়ার পেয়েছে, যেগুলোর মধ্যে একটাতেও সে জিততে পারেনি। বা এটা বললেও ভুল হবে না যে ডাব্লিউডব্লিউ তাকে একটাও ম্যাচ জেতায়নি, কারণ সব কিছু তো ডাব্লিউডব্লিউর হাতেই, আর এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আর আমরা দেখলাম যে এবারে রয়্যাল এপিসোডে কী হলো, যে ড্রু ম্যাকিন্টায়ার এসে বলে দিল যে আমি কোম্পানি ছেড়ে দিচ্ছি, আমি এরকম ফালতু কোম্পানিতে থাকতেও চাই না। তো এখানে কী হচ্ছে যে প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফকে এক করে দিয়েছে ডাব্লিউডব্লিউ, যাতে স্টোরি লাইনটাকে আরও বেশি ইন্টারেস্টিং করা হয়। আমরা যেমনটা জানি যে ডাব্লিউডব্লিউ স্ক্রিপ্টেড, ডাব্লিউডব্লিউ যেটা চাইবে সেটাই করবে। তো ড্রু ম্যাকিন্টায়ার এখানে সেটাই বললো যে এই কোম্পানি একেবারে বরবাদ করে দিচ্ছে আমাকে আমার হোম টাউনে হারিয়ে দিল। এইরকম একটা ফালতু কোম্পানি যেটা দিন দিন আমাকে শুষে নিচ্ছে, আমি এখানে থাকতে চাই না বলে সে আই কুইট বলে চলে গেল। আর তারপরে ব্যাকস্টেজেতে দেখলাম যে ট্রিপল এইচ ড্রু ম্যাকিন্টায়ারকে বোঝানোর চেষ্টা করছে যে না, এই কোম্পানি ছেড়ে যেও না, এইখানে থাকো, আমরা দেখছি। কিন্তু ড্রু ম্যাকিন্টায়ার বললো দরকার নেই আমার, এই কোম্পানিতে আমি থাকবোই না, এরকম ফালতু কোম্পানিতে আমরা থাকতেই চাই না। তো এটা স্টোরি লাইনের পার্ট দেখানো হলো যে ড্রু ম্যাকিন্টায়ারকে তার হোম টাউনে ডাব্লিউডব্লিউ হারিয়ে দিয়েছে, এটার খুবই খারাপ প্রভাব পড়েছে ড্রু ম্যাকিন্টায়ারের উপরে, আর ড্রু ম্যাকিন্টায়ার পুরোপুরি এরকম কোম্পানি ত্যাগ করতে চায়। যেমনটা আমাদের মতামত যে ডাব্লিউডব্লিউ খুবই খারাপ করছে ড্রু ম্যাকিন্টায়ারের সাথে। একটানা প্রায় 14-15খানা ম্যাচ তাকে হারানো হয়েছে, চ্যাম্পিয়নশিপ ম্যাচ, আর ড্রু ম্যাকিন্টায়ারের সাথে এই কোম্পানিতে ভালো কিছু হচ্ছে না, ড্রু ম্যাকিন্টায়ারকে পুরোপুরি বরবাদ করে দিচ্ছে এই কোম্পানি। তো সেটাকে এখন ডাব্লিউডব্লিউ নিজের স্টোরি লাইনেও দেখাতে শুরু করে দিয়েছে, যেটা দেখতে তো ভালো লাগছে, কিন্তু বলবো যে সেই একটা খুঁত তো থেকেই যাচ্ছে যে ড্রু ম্যাকিন্টায়ারকে কিন্তু দিন দিন আরও জোকার বানিয়ে দেওয়া হচ্ছে। মানে ড্রু ম্যাকিন্টায়ার কী করেনি, ড্রু ম্যাকিন্টায়ার প্রথমে ফেস রান ছিল, তার ফেস ক্যারেক্টার নিয়ে সে অনেকটা অপরচুনিটি পেলো, সেখানেও হারলো, শেষ পর্যন্ত তাকে তার ক্যারেক্টারের চেঞ্জ আনতে হলো। তারপরে সেই ক্যারেক্টারের চেঞ্জ আনার পরে সে যা হোক করে অনেক কষ্ট করে রেসলমেনিয়াতে চ্যাম্পিয়ন হলো, কিন্তু সেখানেও সিএম পাঙ্কের জন্য হেরে গেল।
তারপরে সেই হিল ক্যারেক্টারটাকে কন্টিনিউ করলো, তার হোম টাউনে গেল, যেখানে খুব ভালো রিয়াকশান পেলো। আমরা 100% কনফার্ম ছিলাম যে এবার হয়তো তার স্বপ্ন পূরণ হবে, কিন্তু সেখানে গিয়েও সেই সিএম পাঙ্ক এসে সব কিছু ভেস্তে দিল। তো সিএম পাঙ্ক তো এখানে নিজে নিজে আসেনি, এটা ডাব্লিউডাব্লিউই তাকে এনেছে। ডাব্লিউডাব্লিউই ডিসিশন যে সিএম পাঙ্ক ইন্টারফেয়ার করবে, যার ফলে ড্রু ম্যাকিন্টায়ার হারবে। তো পুরো ব্লেম এখানে ডাব্লিউডাব্লিউর ওপরেই দেওয়া যেতে পারে। আর সিএম পাঙ্কের বলবো যে ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্ককে ইনজয় করেছে আর টুইটারে একটু ট্রোল করেছে। তো সিএম পাঙ্ক তো একদম ড্রু ম্যাকিন্টায়ারের দানা পানি ছিনিয়ে নিয়েছে। মানে ড্রু ম্যাকিন্টায়ার আর সিএম পাঙ্কের মধ্যে পার্থক্য একটা দেখতে পেলাম যে ড্রু ম্যাকিন্টায়ার সব সময় মানে টুইটার হোক, ইনস্টাগ্রাম হোক, কিংবা রয়ের কোনো প্রোমো হোক, সব জায়গাতেই সিএম পাঙ্কের পেছনে লেগে থাকে, কিন্তু সিএম পাঙ্ক তাকে খুব একটা কিছু উত্তর দেয় না। সিএম পাঙ্ক শুধুমাত্র এসে তার চ্যাম্পিয়নশিপ অপরচুনিটিগুলো ভেস্তে দিয়ে চলে যায়। আমরা দেখলাম যে রেসলম্যানিয়াতে সিএম পাঙ্কের ওপর সিএম পাঙ্ক ড্রু ম্যাকিন্টায়ারের ওপর অ্যাটাক করেছিল, যার ফলে ডেমান প্রিস্ট সেই সুযোগ পেয়ে যায় মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করার, যদিও সেখানে ড্রু ম্যাকিন্টায়ারেরই বেশি দোষ ছিল, সে সিএম পাঙ্কে যেচে খোঁচা মারতে গেছিলো। তারপর দেখতে পেলাম যে নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য যে ম্যাচটা ছিল, সেখানেও সিএম পাঙ্কে সে ড্রু ম্যাকিন্টায়ারের পা ধরে টেনে নেয়, যার ফলে জেউসো স্পিয়ার আর স্ল্যাশ লাগিয়ে সেই ম্যাচে ড্রু ম্যাকিন্টায়ারকে হারিয়ে দেয়। আর এখন ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেলে। তো এই একটা মজাদার স্টোরি লাইন দেখতে পাচ্ছি। আর এদের রাইভালরিটা খুবই পার্সোনাল হয়ে গেছে আর খুবই গরম হয়ে গেছে বলতে হবে। আর আমরা সামার স্ল্যামেতে ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচ দেখতে পাবো, এটা পুরোপুরি কনফার্ম। আর আমরা ভেবেছিলাম যে এটা হয়তো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য হবে। তো এইবার বলি যে ড্রু ম্যাকিন্টায়ার তার এই যে ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেল হেরে গেছে, এটা দেখতে গেলে আমাদের খারাপ লাগছে, কিন্তু একদিক দিয়ে ভালো। এবার তোমরা বলবে আরে এটা ভালো কোন দিক দিয়ে হয়? তো বলবো যে আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি যে সামার স্ল্যামেতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য কিন্তু গান্থারও ম্যাচ লড়বে। হ্যাঁ, গান্থার কিং অফ দ্য রিং জিতেছে আর সে সামার স্ল্যামেতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পাবে। এবার যদি ড্রু ম্যাকিন্টায়ার আর সিএম পাঙ্কের ম্যাচ সামার স্ল্যামেতে হবেই হবে, আর এখানে ড্রু ম্যাকিন্টায়ার যদি চ্যাম্পিয়ন থাকে, তাহলে এখানে গান্থারও ঢুকে যাবে, আর এটা একটা ট্রিপল থ্রেট ম্যাচ হয়ে যাবে। আর এদের মধ্যে যা ঝামেলা চলছে, আমার মনে হয় এদের মধ্যে সিঙ্গলস ম্যাচ হওয়াই সবথেকে ভালো হবে। গান্থারের এখানে কোনো কাজ নেই, গান্থার ঢুকে গেলে সেটা খুবই বাজে দেখাবে। সেই জন্যই হয়তো ডাব্লিউডাব্লিউ ডিসিশনটা নিয়েছে যে এদের মধ্যে আগে একটা গরম নরম মানে কি বলে খুব চরম পর্যায়ের একটা গরম গরম ম্যাচ হয়ে যাক সামার স্ল্যামেতে, যেটা চ্যাম্পিয়নশিপ ম্যাচের থেকেও বড় হবে। আর গান্থার লড়বে ডেমান প্রিস্টের এগেনস্টে সামার স্ল্যামে, তো এটাই একটা ভালো জিনিস হবে। এটা আমি পরে ভেবে দেখলাম, যখন ড্রু ম্যাকিন্টায়ার হয়েছিল তখন তো মাথা গরম হয়ে গেছিলো, কিন্তু পরে ভেবে দেখলাম যে না, এটাই ঠিক আছে, কারণ পরিস্থিতি সেটাই বলছে। সিএম পাঙ্ক ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ারের ম্যাচে কোনো রকম তৃতীয় ব্যক্তির আশা চলে না। গান্থার এসে যেত, কারণ গান্থারকে তো আনতেই হতো যদি ড্রু ম্যাকিন্টায়ার চ্যাম্পিয়ন হয়ে যেত। তাহলে বলবো যে না, ঠিক আছে, ড্রু ম্যাকিন্টায়ার এত কটা ম্যাচ হেরেছে, না হয় আরেকটা হেরে গেল, হয়তো আমরা এটা দেখতে পাবো যে সিএম পাঙ্কের সাথে তার সমস্ত ঝামেলা শেষ হয়ে যাওয়ার পর ফাইনালি ড্রু ম্যাকিন্টায়ার কোনো একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এবার বলা যাক যে ড্রু ম্যাকিন্টায়ার তো কোম্পানি কুইট করে দিয়েছে, তাহলে কী হবে? তো না, এটা শুধুমাত্র একটা স্টোরি লাইনের পার্ট, যাতে দেখানো যায় যে ড্রু ম্যাকিন্টায়ার প্রচণ্ড বিরক্ত হয়ে গেছে। আর ড্রু ম্যাকিন্টায়ার রিটার্ন আমরা দেখতে পাবো। আর কখন দেখতে পাবো? নিউজ আসছে যে সিএম পাঙ্ক মানি ইন দ্য ব্যাংকের আশেপাশে পুরোপুরি মেডিকেলি ক্লিয়ার হয়ে যাবে, আর সে তারপর রেসেল করতে পারবে। তো আমরা এমনটা দেখতে পাবো যে হয় মানি ইন দ্য ব্যাংকে, নাহলে মানি ইন দ্য ব্যাংকের পরের যে রয়্যাল এপিসোডটা হবে সেখানে সিএম পাঙ্ক এসে এটা অ্যানাউন্স করবে যে আমি তো পুরোপুরি মেডিকেলি ক্লিয়ার হয়ে গেছি, ড্রু ম্যাকিন্টায়ারকে ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে তাড়িয়ে দিচ্ছে। আর ঠিক সেই সময় ড্রু ম্যাকিন্টায়ারের রিটার্ন হবে, আর তারপরে শুরু হয়ে যাবে মারামারি। ড্রু ম্যাকিন্টায়ারের এতদিনের যে রাগ রয়েছে সব বের করবে সিএম পাঙ্কের ওপরে। আর যেহেতু বললাম যে মানি ইন দ্য ব্যাংকের পরে শুধুমাত্র 27 দিনেরই টাইম রয়েছে, তো এই 27 দিনের মধ্যে এরা নিজেদের মধ্যে সমস্ত রাইভালরি বিল্ড করতে হবে, তো সময় খুবই কম। তো আমরা মানি ইন দ্য ব্যাংকের পরে খুবই তাড়াহুড়োতে কয়েকটা স্টোরি লাইন দেখতে পাবো। কোডি রোডসের স্টোরি লাইন র্যান্ডি অর্টনের সাথে, তারপরে ডেমান প্রিস্ট আর গান্থারের স্টোরি লাইন তো চলবেই মানি ইন দ্য ব্যাংকের পর। আর আমরা ড্রু ম্যাকিন্টায়ার আর সিএম পাঙ্কের সবথেকে বড় রাইভালরি বলতে পারো এই সামার স্ল্যামের, সেটা আমরা দেখতে পাবো। তো এইটা আমার মতামত যে যখনই সিএম পাঙ্ক পুরোপুরি মেডিকেলি ক্লিয়ার হয়ে যাবে, সে রতে এসে ভাষণ ঝাড়বে, তখনই ড্রু ম্যাকিন্টায়ারের রিটার্ন দেখতে পাবো। আর এদের মধ্যে একটা বড়সড় ব্রল দেখতে পাবো, কারণ এখনও পর্যন্ত তো শুধুমাত্র সিএম পাঙ্ককেই আপার হ্যান্ড দেওয়া হয়েছে, আর ড্রু ম্যাকিন্টায়ার শুধুমাত্র নির্যাতিত হয়েছে। তো ড্রু ম্যাকিন্টায়ারেরও তো দিন আসবে,
আর যখন সিএম পাঙ্ক মেডিকেলি ক্লিয়ার হবে তখন ভালো করে সিএম পাঙ্ককে ড্রু ম্যাকিন্টায়ার ধুতেও পারবে। তো এই হচ্ছে আমার মতামত। তো কিছুটা ফিউচার প্রেডিক্ট করলাম, দেখা জানি না এটা আদৌ সত্যি হবে কি না। তো স্টোরি লাইন দেখে তো আমার মনে হচ্ছে যে এইরকমই স্টোরি লাইন যেতে পারে, তো দেখা যাক কী হয়। আর বলবো যে গাইজ, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কারণ বুঝতেই পারছো অনেক কিছু মিস করে গেছি আর অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, তো অনেক কিছু কভার করার আছে। আর এখনও আরও অনেক কথা বাকি আছে তোমাদেরকে বলার জন্য, কিন্তু ভিডিও বহুত লম্বা হয়ে গেছে। আমি আমার পরের ভিডিওগুলোতে টুকটাক করে কভার করে দেবো। তো জাস্ট আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল। এর পরের যে ভিডিওটা দেবো তাতে আরও মজাদার আর ভালো ভালো নিউজ তোমরা পাবে ডাব্লিউডাব্লিউ রিলেটেড। আর এখনকারের যে সমস্ত গরম গরম স্টোরি লাইন চলছে, ব্লাড লাইনের স্টোরি লাইন, কোডি রোডসের স্টোরি লাইন, ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্কের স্টোরি লাইন, আর অল ওভার ডাব্লিউডাব্লিউর যত নিউজ আছে সব তোমরা পেতে শুরু করবে এবার রেগুলার। তো ওয়েট করো, আজকের তো ভিডিওটা আপলোড করতে পারবো না, কারণ আজকেরও একটু প্রবলেম আছে। তো কালকেরে তোমরা নিউজ ভিডিও পেয়ে যাবে, আর রেগুলার এরকম নিউজ ভিডিও পেতে থাকবে কালকের থেকে। তো চলো গাইজ, এই ভিডিও আজকের এই পর্যন্ত ছিল। আপাতত এই ভিডিওটা এনজয় করো। আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে আমার একটা নতুন নিউজ ভিডিওতে।